অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 12। একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। ও একটা বোরখা পরা চেংড়ি। জয়ের গান শুনে দীর্ঘশ্বাস ফেলল অন্তু। জয় ডাকে, আরমিন। অন্তু পেছন ফিরল। জয় হাসল তার নিজস্ব ভঙ্গিতে। তোমায় একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব। অন্তু চোখ বুঝে ঘাড় শ্বাস ফেলে, কথা বলে না। ছ্যা, রাগ করছো কেন মামা? একটা বিয়ে করিয়ে দে না। আর কোনো মেয়েই পছন্দ হয় না, কিন্তু আমার তো বয়স হয়েছে। চট করে হেসে ফেলল কথার মাঝেই। আচ্ছা যাও, এখন চুমু টুমু বাদ। বিয়ের পর মন ভরে চুমু খাবো, ঠিক আছে? অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জয়ের ভয়ে পেছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে। জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। হাসতেছিস কেন? আমার প্রেমিকাকে আমি চুমু খাই অথবা এখানেই উপভোগ কর শালা, উপভোগ কর, হাসবি না। নো হাসাহাসি। অন্তু চলে গেল। জয় হাতের তালু উঁচিয়ে ধরল। আরে কথা তো শুনে যাও। কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয়। প্রাণ খোলা হাসি হাসছে সে। পা বাঁকিয়ে কুঁজো হয়ে দুই হাঁটুতে হাত রাখল। হাসি থামছে না ওর। ছেলেরা দেখল জয়ের মন খোলা অট্টহাসি। ওরাও হেসে ফেলল। কোনো মানুষই একক রূপী হয় না, সবারই ক্ষেত্রবিশেষ একাধিক রূপ থাকে। জয়েরও আছে একের অধিক ভিন্ন ভিন্ন রূপ। অন্তুকে জ্বালাতে পেরে সে যে পরিতৃপ্ত, অন্তুর বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে, এই হাসি তারই বহিঃপ্রকাশ। অন্তুর কান অবধি পৌঁছালো সেই হাসির আওয়াজ। জয় ঠোঁটে সিগারেট চেপে লাইটার চাইল কবিরের কাছে। ভাই, আপনি কি মেয়েটার সত্যি? গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয়। নিজের কাজে কাজ রাখ, যা। আলিম ঠোঙা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য। জয়ের পছন্দ পেয়ারা। পথে হাঁটতে হাঁটতে পেয়ারা বন্টন করলো সবাইকে। পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো, ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো। সকলকে দিল একটা একটা করে। এক মেয়ের ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো। জয়ে একবার আপাতমস্তক দেখে বলল, গলার দড়িটা হয় খুলে ফেলো অথবা গায়ে রাখো। ফাঁস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে। লোকের ভেতরে আমার দোষারোপ করার জীবাণু ছড়িয়ে গেছে। আদারওয়াইজ আমার আবার মুখ ভালো না, সাথে চোখ তো আরও খারাপ। আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে। ধরো, পেয়ারা খাও। শহীদ মিনার চত্বরের সিঁড়িতে বসলো। আশেপাশে মেয়ে ছেলেরা বসে হাসাহাসি করছিল। একে অপরের গায়ে ঢলে পড়া হাসি। জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঁচিয়ে তাকালো একবার সেদিকে। থমথমে হয়ে উঠল আশপাশ। মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো সেখান থেকে। শেষ অবধি জয়ের ভাগে পেয়ারা জুটল না। রোজ হয় তার সাথে এমন, বিলাতে বিলাতে নিজের পাত খালি। সবাই একজোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে। জয় স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় নাড়ল। খা তোরা, খাবো না আমি। ভাই, কাতর স্বরে একযোগে ডেকে উঠল সবাই। জয় বিরক্ত হলো। এক একটা তো দেখছি সুপার ড্রামা কুইনের মেল ভার্সন। পেয়ারার বদলে অমন করে কলিজা কেটে দাও দেখি সম্বন্ধীর চ্যাংরারা। 4 আনা পিস পেয়ারা খা তোরা, আমার লাগবে না। পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে জর্দা মেরে পান কিনে দে, চিবই। কবির একটা দারুণ কাজ করলো। নিজের হাতের পেয়ারাটা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল। যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে তখনও দাঁড়িয়েছিল। তার কাছে গিয়ে বলল, পেয়ারা দাও। মেয়েটা অবাক হলো, বুঝলো না, বলল হুম। কবির পেয়ারাটা কেড়ে নিল। দৌড়ে এলো দলের কাছে। কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করলো না, কথা বলল না। খানিক সময় যেতেই সবগুলো হু হা করে হেসে উঠল। রাহাত কাঁধ থাপড়ায় কবিরের। মামা, কি কামটা করলি? কেড়ে নিয়ে চলে এলি? ভাই,
তোকে আমি এবছরের সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব। সাথে থাকবে 2 বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া। কবির গম্ভীর মুখে বলল, ভাই, একটা ডাউট। আপনি আসলেই যদি মেয়েটাকে ভালো না বাসেন তাইলে? জয় চোখ তুলল। আমি যা বলি করি তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে সায় দিত, মিঠা কথা বলতো আর চোখে তাকাতো, দেখতো আমায়, লজ্জা পেত। যে লজ্জায় লজ্জা না থাকে, আসলে নির্লজ্জতা। 2-1 দিন গেলে গা ঘেঁষত। এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করত। এসব যে কোনো মেয়েই করত, ভয়ই হোক অথবা ইচ্ছে করে। ওদেরকে জ্বালানোর কিছু নেই। সুতো না টানতেই গায়ে আছড়ে পড়া খানকি সব। ওদের জ্বালালে বিরক্ত হতো ওরা, বা সেটাকে জ্বালানো হতো না নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেওয়া হতো? ঠিক ভাই, ঠিক কথা ভাই। ভার্সিটি ক্যাম্পাস ফাঁকা প্রায়। জয় সিগারেটে টান দিল আরেকটা। আরমিন সেরকম না ভাই। আমার আচরণ, কাছে যাওয়া, কথা বলা সবেতে ওর গা চিটমিট করে ওঠে। ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেরকম। আর এখানেই মজাটা, তুই জানিস না আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। ধরে নে একটা আজাব আমি ওর কাছে। আসলে ওকে বিরক্ত করার ইন্টারেস্টটা এখানেই। কিন্তু ভাই, জয় হাসল। রাহাত, ছাড় দেয়া আর ছেড়ে দেয়াকে গুলিয়ে ফেলেছিস না বাপ? ছাড় দিয়ে রেখেছি, সুতো আমার হাতে। সুতো জড়াতে শুরু করলে হুড়মুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে জানিস। আর কাউকে কিছু বলতে দিল না। কবিরের দিকে তাকালো। অমলেট, সিগারেট দে আমার। ওর কোলে গিটার তুলে দিল কবির। তাতে টুংটাং সুর তুলে বজ্র কণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গেয়ে উঠল, ধরকল কি মারো টান, গাঞ্জা বাবার আশেকান মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না। গা দুলিয়ে হেসে ফেলল নেচেই। ছেলেদের অবস্থাও বেকায়দা। জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকে বসল। গা কাঁপিয়ে হাসছে। হাসির দমকে শরীর দুলছে তার। ছেলেরা ভীষণ ভক্ত জয়ের। নেতা নেতা ভাব, সভ্যতার বড় অভাব। সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। জয় ডাকলো, এই শোন, এদিকে আয়। ছেলেটা এসে দাঁড়ালো। জয় আগাগোড়া চোখ ওপর নিচ করে দেখল একবার। প্রশ্ন করল, নাচতে পারিস? ছেলেটা বোকার মতো চেয়ে আছে। জয় বিরক্ত হলো, নাচতে পারিস নাকি? ছেলেটা না বুঝেই বোধ হয় ঘাড় নাড়ালো। জয় জিজ্ঞাসা করলো, কি কি নাচ পারিস? কথা শেষ করে কবিরের দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবুতে চিবুতে বলল, আজকাল খুব সুরসুরি টের পাচ্ছি, ভেতরে আগুন বেড়ে গেছে। কবির উদ্ভট হাসল। ভাই, কি কন না কন, দিনের বেলায় কেমনে কি? রাতে একটা ব্যবস্থা হবে না হয়। ভুরু জড়ালো জয়। দিনের বেলা সুরসুরি ওঠা যাবে না নাকি? এখন বুঝতেছি মানুষ বিয়ে কেন করে। দিন হোক বা রাত, যখন তখন ফুল টাইম। ভাই, আপনিও জীবনে বিয়ে শাদী করবেন? মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন। কথা খারাপ বলিসনি তুই। আমিও ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেব। এরপর বউটাকে আমি আর তুই ভাগ করে নেব। ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয়। সব মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। সপ্তাহে 3 দিন তোর, 3 দিন আমার। বাকি শুক্রবারটা আমার বোনাস। রাহাত হেসে গড়াগড়ি খায়। ভাই, বউ ওর, কিন্তু বোনাস আপনি কেন পাবেন? বিয়ে কে দেবে হে শালা? যেই ফকিরের সিন্নি খাও সেই ফকিরের চেনো না? তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে?
ভাই, কিন্তু আপনি বিয়ে করবেন না কেন? জয় পেয়ারাতে কামড় দিল। পুরুষ দুই প্রকারের, এক বিবাহিত, দুই জীবিত। তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না, বেঁচে থাকার কোনো টেস্ট নেই। থুহ ভাই, তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না? জয় মাথা নাড়ল। চান্সই নেই। নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল, একটা জম্পেশ বেলি ডান্স দে তো, নাচ। কবির ফিসফিস করল, ভাই ও তো বেটা মানুষ, ওর বেলি ডান্সে আপনার আগুন কেমনে নিভব? ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙুলে তড়ি বাজিয়ে তীব্র বিরক্তি নিয়ে সামনের রাস্তার দিকে আঙুল দিয়ে ইশারা করলো, এ যা, ভাগ এখান থেকে, যা সামনে থেকে সর। শোন, আবার যে উপর মহলে কমপ্লেন করবি না। এটা র্যাক না রে পাগলা, আমার ভালোবাসা। আমি আছি কিছুদিন, আর বদনাম ভাল লাগে না আজকাল, বয়স হয়েছে তো। প্রফেসর এই দিকেই এগিয়ে আসছেন। জয় উঠে দাঁড়িয়ে আরেকটা লম্বা টান দিল সিগারেটে। স্যার যখন একদম সামনে এসে দাঁড়ালো, তার মুখের সামনে একবার ধোঁয়া ছেড়ে তারপর তা মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল। সালাম স্যার, কি অবস্থা? তোমার কি অবস্থা? হাত দুটো মাথার উপর তুলে অলস ভঙ্গিতে বলল জয়, বিন্দাস চলছে। নাক কুচকালেন প্রফেসর, কি করছো আজকাল? যা করছি, আপনি স্যার মানুষ বলা ঠিক হবে না, আপনাদের একটা ইজ্জত আছে না? এত রঙ্গ তামাশা আর ভালো থাকা থাকি আছে কোথা থেকে, আসে কোথা থেকে? মাথার ওপর থেকে হাত নামালো জয়। ভালো থাকা একটা পেশা স্যার। পেশা? প্রফেসর স্যার কপাল কুঁচকালেন। মাথা নাড়ল জয়, জি স্যার, পেশা। তাই নাকি? স্যার রেগে যাচ্ছেন? জয় তাতে লম্বা হাসল। হ স্যার। এই পেশায় দরকার যা ইচ্ছে তা করার ক্ষমতা আর মন মানসিকতা। যখন যা ভালো লাগবে তাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে, তা করার সাহস এবং পাওয়াটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায়। পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায়। সেটা খারাপ অথবা ভালো, এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য না। তাইলে আপনাকেও ওই মাল গিলে ডিপ্রেশন কাটাতে হবে। তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মাল গেলো না, সিগারেট টানো না। ওটা তো স্টেকেল স্যার, জোয়ান ছেলে পেলে আমরা, রাত হলে দু এক প্যাক মাল পেটে না ফেললে চলে। এবার চূড়ান্ত রেগে গেলেন স্যার। বজ্জাত ছেলে, তোমার সাথে কথা বলাই তো উচিত হয়নি আমার। এমন ভাব করছেন যেন আজকেই প্রথম অনুচিত কোনো কাজ এবং শব্দের সাথে পরিচয় হলো আপনার। দিনে কয়টা উচিত কাজ করেন? যেসব কাজ করেন আপনি, আমিও তো অত খারাপ না। মুখ খোলায়েন না স্যার, বদনাম করছেন মুখের ওপর। এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে জয়। এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো সময়ই চোখের চাহনি এবং ঘাড় স্থির থাকে না, পাখির মতো তাকিবুকি চলতে থাকে। প্রফেসর জিজ্ঞাসা করলেন, কবে এসেছো ঢাকা থেকে? আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো, আপনি আসার কথা বলছেন? পরীক্ষা কবে? পরশুদিন যাব। পাখির মতো চোখের চাহনি এবং খাটটা সর্বক্ষণ ছটফটে চঞ্চল বেপরোয়া জয়ের। প্রফেসর বললেন, ভালো হও, বখাটে হচ্ছ দিন দিন। একটা বিয়ে দিয়ে দেন তাইলে, ভালো হয়ে যায়। তোমাকে মেয়ে দেবে কে? এমন বাপ নেই দেশে আমার জানা মতে। দিনকে দিন যা হাবাতে হচ্ছ, এক নাম্বারের ম্যানার্সলেস তুমি। জয় সোজা হয়ে দাঁড়ালো, নাক শেওড়ালো। দিলেন তো মোটার আব্বা আম্মা করে। ম্যানার্স কি জিনিস? হোয়াট ইজ ম্যানার্স? সেটা খায় না গায়ে মাখে? ম্যানার্স আর আমি একসাথে, এ অসম্ভব বাক্যটারে উচ্চারণ করার খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে। যান যান, কোথায় যাচ্ছিলেন? যান। আপনার উদ্দেশ্যের সম্মান দেখিয়ে আবার সিগারেটটা ফেলে দিলাম।
18 টাকা একটা সিগারেটের দাম। গম্ভীর মুখে তাকালেন স্যার। শুধরাবে না? এগিয়ে গেলেন প্রফেসর। জয় আনমনেই বলল, শুধরালে কি আপনার মেয়ে বিয়ে দেবেন আমার সাথে? স্যার পেছনে ফিরল। কচু দেব। জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল, লাগবে না, ওটা আপনি জুস করে খায়েন, পেট কমবে। আমার অ্যালার্জি আছে, গা চুলকায়। স্যার কপালে হাত ঠুকলেন। গভীর জিজ্ঞাসা করল, কি করবেন ভাই এখন? তুলির শ্বশুর বাড়ি যাব, কোয়েলকে আনতে যাব। সীমান্ত শালার চুলকানি বাড়ছে, ভালো একটা মলম কিনে নিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি। জনসেবা করাই তো কাম আমার। ভাই মাইরেন না ওরে, সামনে কিন্তু নির্বাচন, হামজা ভাই জানলে আমি শেষ। নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আবার, কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না। হামজা জয়কে বলেছিল, আমার পদটা তুই নে, নমিনেশন পাইয়ে দেব আমি। জয় জানিয়েছে, শখ নেই, এই পদই ভারী পড়তেছে আমার ওপর, এইটাই কখন জানি অন্য কারো ঘাড়ে চাপাইয়া দেবনে। মালটাল খাইছিস? মাথা ঠিক আছে? পদ কি মুড়ির মোয়া তোর কাছে? ভাই, ভালো হওয়া সহজ কাম, কিন্তু ততটাই কঠিন হলো ভালো হওয়ার নাটক করাটা, যেটা আমার কাছে ছাত্রনেতা হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে। কোনো রকম অসভ্যতা, অশালীনতা, উচ্ছৃঙ্খলতা চলবে না। শালামার্কা কথা একখান। ক্যানবাল, আমি যদি আসলে ভালো না হই তাইলে আমি নাটক করব কে? তাও আবার বিনা পয়সায়। আমি ভালো না, তবুও মানুষের মনোরঞ্জনের জন্য নাটক করতে হয়। যাত্রাপালার জোকার আমি? এসব ভারী নাম। ভালো মানুষের পদক, কর্তব্যপরায়ণতা, এসবে গা চুলকানি আছে আমার। তবু শুধু রয়ে গেছে ক্ষমতা হাতে রাখার জন্য, নয়তো এই বালের পদ আমার সাথে যায় না, তুমিও জানো। হামজা গম্ভীর চোখে তাকালো। হামজার চোখের মনি আলকাতরার মতো কালো রাঙা, তাতে যেন চোখের দৃষ্টি আরও সুচালো লাগে দেখতে। জয় বোঝানোর মতো করে বলল, ছ্যা, আমার কথা বোঝার চেষ্টা করো না ক্যানবাল। আমি আমার স্বাধীনতা হারায় ফেলছি এই দায়িত্ব পালনে। নেতার মেলা গুণ থাকা লাগে, আমার নাই। প্রতিদিন আর্মির আমার সাথে যা করে যাচ্ছে, তুমিও কও, তুমিই কও কেন সহ্য করতে হইতাছে? আমি চাইলে কষে 4টা থাপ্পড় লাগিয়ে কানের ঝিঝি ডাকতে পারি না, মন ভরে বকতে পারি না শালিরে, কারণ আমি ছাত্রদলের লিডার। চ্যাডের বাল আমার। হামজা এ ব্যাপারে কিছু বলল না, সতর্ক করল, বাড়ি থেকে বের হবি না। হলে কি? হামজা শীতল চোখে তাকালো। এ কথার খেলাপি হলে নিজের হাতে হাঁটুর হাড় ভাঙবো আমি তোর। মাঝারের ছেলেরা 3 বেলা নজর রাখছে বাড়ির ওপর। তোর ভাবি ওই বাড়ি যাবে বলে জিদ ধরে বসে আছে। বিকেলে সম্মেলন আছে, একটা হাঙ্গামা হইবেই হবে। সাবধান করলাম, বাইরে যাস না। জয় ঘড়ি দেখল, 10টা বাজছে বেলা। ছাদে গিয়ে কবুতরের খাবার দিয়ে 2টো কবুতর ধরে আনলো কুচি দেখে। তরুকে ডেকে বলল, পাতলা ঝোল রান্না করতে বলবি, মামি আর আমি খাবো। মামি শরীর ভালো? এখন ব্যথা কম। আপনি কোথায় যাবেন? হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে, আমি গিয়ে বলে দেব আপনি বের হচ্ছেন। জয় চোখ বুলালো তরুর ওপর। ভাড়া চলতি? হামজা ভাই ভাড়া দেয় তোরে আমার পেছনে লেগে থাকতে? কান 2টা চড়ে গরম করে দেব শালির চিংড়ি। হামজা রুমে এলো। রিমি বিছানার ওপর বসে আছে, গায়ের ওড়নাটা পরিত্যক্ত হালে বিছানার ওপর পড়ে আছে। খেয়ালহীন উদ্ভ্রান্তের মতো বসে আছে। হামজা গিয়ে বসলো সামনে। সকাল থেকে খাওনি কেন কিছু? আপনার বসায় কেনা কিছু খাবার রুচি আসছে না। হামজা চরম ধৈর্যশীল পুরুষ, তবুও যেন ধপ করে আগুন লেগে গেল ভেতরে। তা গিলেও ফেলল মুহূর্তে।
হাসলো অল্প। তাহলে কার পয়সায় খাবে? স্বামীর পয়সাই তো খেতে হবে তোমাকে। আপনি স্বামী? হিসেবে তো তাই আসে। ওই হিসেব ভুল ছিল। তাই নাকি? তো এখনকার নতুন সঠিক হিসাবটা কি? আপনি জানোয়ার, জংলি পশু, অত্যাচারী, ক্ষমতালোভী কুকুর। আমি আব্বুর কাছে যাব। যখন বলেছি তখনই যাবই। আপনি জানেন আমার জেদকে। আপনাকে চেনাতে ভুল ছিল অনেক। হামদা নিজে উঠে গিয়ে খাবার আনলো। তার রিমির সামনে রাখতেই প্লেট ধরে গায়ের জোর দিয়ে ছুঁড়ে ফেলল রিমি। হামজা তাকিয়ে দেখল একবার প্লেটটা। রশিদা খালা দৌড়ে এলেন। প্লেট ওঠাতে গেলে হামজা বলল, হুম। রশিদা তাকালেন। হামজা দুধারে মাথা নাড়ল। আপনি যান। যে হাত থেকে পড়েছে ওই হাতেই উঠবে, সমস্যা নেই, যান আপনি। রিমিকে জিজ্ঞাসা করলো, কি করবে ও বাড়ি গিয়ে? দেখব নিজের চোখে আপনার মতো জানোয়ারের হাতে কোনো বাড়িতে পড়লে সেই বাড়ির হাল কি হয়। চুরমার হয়ে যায়, তা দেখে কি হবে? ফুঁসে উঠল রিমি। আপনার একটু আফসোস নেই এসব নিয়ে? অভ্যাস নেই আফসোস করার। আমি নিজের কাছে কোনোদিন আফসোস করি না রিমি। সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না, আমাদের কাজই বিতর্কিত। এটা পলিটিক্যাল পলিসি। রিমি ডুকরে উঠল। হামজার বুকে কঠিন দুটো ঘুষি মারল। চোখের সামনে থেকে যান, আপনাকে সহ্য হচ্ছে না আমার। যা করছি দলের প্রয়োজনে। তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতাম, কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করেছে বারবার। এটা ভয়ঙ্কর রিমি, যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে। সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ানক। আমার ক্ষতি করার চেষ্টা করেছে গোপনে, অথচ প্রকাশ্যে আরও খারাপভাবে জয়ের দিকে হাত বাড়াচ্ছে। একবার ট্রাক চাপা দিয়ে, পরের বার ছুরির আঘাত করে। মাঝারের প্রাপ্য ছিল যা, তা পেয়েছেও। এই নিয়ে তুমি বেশি বেশি করছো, পছন্দ হচ্ছে না ব্যাপারটা। ঝরঝর করে কেঁদে উঠল রিমি। আপনি বন্দুক চালাতে জানেন? জানা ছিল না আমার। হাস্যকর। হামজা ঠোঁট পাকিয়ে অদ্ভুত ভয়ানকভাবে হাসল। আমি বন্দুক চালাতে পারি না? এটা তোমার ফ্যান্টাসি রিমি। তুমি আমাকে এক ভদ্রলোক হিসেবে ভাবতে চাও, বাস্তবে যা আমি নই। আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাচের মতো খান খান হয়ে গেছে। আপনার পিস্তল এই 2 বছর বাদে সেদিন দেখলাম কাবার্ডের গোপন সিন্ধুকে তোলা। কেন হামজা এসব লুকানোর রূপ কেন রেখেছেন নিজের মাঝে? হামজা শক্ত হাতটা রিমির কোমল গালে রাখল। আরও আছে, যেসব ধারণ করতে তোমাকে কঠিন বেগ পেতে হবে। এখন থেকে প্রস্তুত হও, নয়তো সেসব সহ্য করতে পারবে না। রিমি অবাক হলো। কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার ভাই ছিল না। মাঝার ভাইয়া আমাকে কোলে পিঠে চড়িয়ে মানুষ করেছে। আমি তার পিঠ ছিদ্র করে রেখে এসেছি। আপনি তার পিঠ ছিদ্র করে রেখে এসেছেন। আপনি মানুষ? হামজা হাসল। মানুষই তো, রাজনীতির মানুষ। রাজনীতিতে মানুষ ক্ষমতার জন্য এত নিতে নামতে পারে? আব্বু বা চাচুকে তো নামতে দেখিনি এমন। আপনি একটা ধোঁকা, একটা যন্ত্রণা, যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি সইতে পারছি না। আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে। হামজা হাসল। তুমি বোকা আর সরল রিমি। তোমার বাপ চাচা কি করেছে তা তো আর তোমার সাথে আলোচনা সভা ডেকে করেনি। নিজের বাপ চাচা তোমার কাছে খারাপ হবে না, এটাই স্বাভাবিক। আর রইল কথা মাঝারের, তো ও তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া। আর আমি আমার এই হাতে জয়কে মানুষ করেছি। আমার কি?
তোমার এই জিদ কোথায় গিয়ে থামবে, কোন কোন মোড় পাড়ি দেবে জানা নেই, তবে এসব ঝেড়ে ফেলো মাথা থেকে। ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি আমার নামে কবুল পড়িয়ে তুমি আমার হয়েছ, অতএব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার। বাপের বাড়ি পর হয়েছে, আমি তোমার জাত পরিচয় এখন। রিমিকে কান্নারত রেখেই বেরিয়ে পড়ল হামজা, সাদা ধবধবে পাঞ্জাবির উপর ঘিয়ে রঙের মুজিব কোট। বেশ মানিয়েছে শ্যাম বর্ণের লম্বা শরীরটাতে। গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুলতে গেল। হামজা রোদ চশমাটা খুলে বলল, এসব ফর্মালিটি দেখাবি না আমার সঙ্গে, পছন্দ না আমার। চারদিকে পোস্টারে ছেয়ে গেছে পথঘাট, মাইকিং চলছে রাস্তায় রাস্তায়। সেসব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পলাশের ডেরার দিকে। দিনাজপুর শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত, রাজন ও তার ভাতিজা পলাশ। হামজার মোটেও ইচ্ছে ছিল না রিমিকে কাঁদিয়ে এসব করার, কিন্তু চাচা শ্বশুরমশাই খুব লাফাচ্ছেন, পাত্তাই দিচ্ছেন না হামজাকে। আজও ক্লাব ঘরের জানালার কাচ ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। গোপন সূত্রে খবর পেয়েছে জয়কে কেসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছে ঝন্টু সাহেব। সুতরাং পলাশের সাহায্য একান্তই দরকার। এ সময় ভোটের আমেজে এলাকা রমরমা হয়ে উঠেছে। আজ বিকেলে সম্মেলনে কিছু লোক লাগবে হামজার, পলাশ দিতে পারবে সেই লোক। হামজা বেরিয়ে যেতেই জয় বেরিয়ে পড়ল ভার্সিটির ক্লাবের উদ্দেশ্যে। সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা। সাদা লুঙ্গি ও শার্ট পরে তরুকে ডাকলো। তরু এলে বলল, তোর বড় শালটা নিয়ে আয়, এসে আবার দিয়ে দেব, নাকি সমস্যা হবে? তরু কথা না বলে বেরিয়ে এলো। তার জানটা যেখানে হাজির সেখানে শালের কথা বলছে। শালটা জয়ই আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল। ভার্সিটিতে ঢুকতেই ছেলেরা ভিড় করে ফেলল জয়কে ঘিরে। এর জন্যই সাধারণত জয় ভার্সিটিতে ঢুকে মুখে রুমাল বেঁধে ক্যাপ পরে পেছনের ঝোপঝাড়ের রাস্তা দিয়ে সামনে দিয়ে ঢুকলেই সালামের জবাব দিতে আর ছেলেদের ভিড়ে বিরক্তি ধরে যায়। অনেকে হ্যান্ডশেক করতে এগিয়ে এলো, ভালো আছে কিনা জিজ্ঞাসা করলো। ছেলেরা পেছনে, সামনে জয় হেঁটে এগিয়ে গেল ক্লাবের পথে। পথে হিন্দু ম্যাডাম শ্যামলী দাসের সঙ্গে দেখা হলো। জয় লম্বা করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম অল্প হাসলেন। এই কাজটা জয় ইচ্ছে করে করে। হামজা থাকলে ধমক দিত, সালাম নিয়ে ইয়ার্কি ঠিক না। কিন্তু জয়ের কাছে যুক্তি আছে, শান্তি সবার উপরই বর্ষণ করা যায়। তার ওপর জয়ের তো কোনো ধর্ম নেই। কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। প্রথমে এলো একদল সেকেন্ড ইয়ারের পরীক্ষার শেষ ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানের আয়োজন বিষয় নিয়ে। জয় হিসেব দেখে কাগজটা টেবিলে রেখে বলল, এসব বড়লোকি আয়োজন করার মানে নেই কোনো। জিলাপি অথবা বাতাসি ছিটিয়ে হরির লুট দিয়ে দে ভাই। একটা কথা না? কথা কাকে বলে বল তো? মনের ভাব প্রকাশ করতে যে ধ্বনি বা আওয়াজ গলা দিয়ে বের হয় সেটাই ভাষা বা কথা। সেই হিসেবে আমারটাও কথা ছিল না। কপাল জড়ালো ওরা সব। বোঝা গেল জয় এ ব্যাপারে আর কথা বলতে আগ্রহী নয়। তার সিদ্ধান্ত চূড়ান্ত। মজার ছলে আন্তরিক কথা, আর আন্তরিক স্বরে বানোয়াট ভণ্ডামি করা লোক সে। পেপারওয়েট নিয়ে খেলতে খেলতে বলল, হোস্টেলে কি হয়েছে? একজন বলল, ভাই ভার্সিটিতে গতদিন বিকেলে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছে। আপনি নাকি সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে হ্যারাস করছেন। মেয়েটা কমপ্লেন করেছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। আপনিও কি বাজেভাবে ডিস্টার্ব করছেন? ভার্সিটিতে আসলে
সাথে থেমে গেল ছেলেটা, বাকিটা বলতে ভয়। জয় হেসে ফেলল নিঃশব্দে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল, ছাদের দিকে মুখ তুলে বিড়বিড় করে বলল, আরমিন আরমিন আরমিন, কি যে করো তুমি! এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ, আবার ঠিক কোনো না কোনো বেয়াদবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে। চোখ খুলল। সাথে, কি করে? থামনি কেন? শুনছি, বলে যা, থামিস না। ছেলেটার মুখ শুকনো। জয় সোজা হয়ে বসল। বিক্ষোভ চলছে এই নিয়ে, তাই তো? তোদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করাতে পারবে তো? এরকম এই নীরব বিক্ষোভ করছে সবগুলো মহিলা মানুষের মতো পেছনে লুকিয়ে। ছ্যাঃ, ছেলেরা হিজড়ার বংশ সব। এদের দিয়ে আদৌ সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে? এই যে গেট দিয়ে ঢুকলাম, একটা খোয়া পর্যন্ত ছুড়ল না কেউ। বিদ্রোহ সংগ্রাম পারে না এরা, অথচ ছাত্র রাজনীতিতে আছে। লজ্জাজনক। সামনে এসে একটা বকাও দিল না কোনো শালা। এই নাকি এরা ছাত্রলীগ, এরা যুবসেবক। শালারা বালের আন্দোলন শিখেছে। আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য। কত দুঃখে আছি। অজান্তে হলেও আমার পদত্যাগ করিয়ে একটা উপকার করতে পারত বেটা শালারা। খাস মনে দোয়া দিলাম। সবার মুখে আতঙ্ক ছেয়ে গেল। জয় আমির পদত্যাগ করতে চায়। এই লোক মজার ছলে কঠিন সত্য কথা বলে। জয় ডাকলো, সেজান, কাল সকালে ওদের কার্যালয়ে আনবি। আন্দোলন শেখাবো, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাবো, যা। সকলে হাহাকার করলো। ভাই, আপনি কি পদত্যাগ করতে চান? মানে? পেপারওয়েট হাতে তুলে উঠে দাঁড়ালো জয়। রাহাতকে বলল, আগামীকাল একটা সম্মেলন ডাক, সকলে যেন উপস্থিত থাকে। কাল না হলে পরে কিন্তু দেরি হবে। কাল রাতে গাড়ি আমার, ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়দিন, বহুদিন। বেশ বহুদিন পর জয়কে কার্যালয়ে পাওয়া গেল সেদিন। রাজনৈতিক কর্মীর মতো সাদা ভদ্র পাঞ্জাবিতে নয়, জয় আমিরকে দেখা যায় তার চিরচেনা ভূষণে। লম্বা শরীরে সাদা ধবধবে থানের লুঙ্গি, একটা শার্ট, তার ওপর শাল জড়ানো, পায়ের চামড়ার স্যান্ডেল, তার বেল্ট খোলা। প্রয়োজন মতো ক্ষেত্রবিশেষ বদমাশ রসিক জয় আমিরের চেহারায় ফুটে ওঠে গম্ভীর এক নেতৃত্ববোধ। অনেকদিন পর কার্যালয় থেকে এসে দলবল সহ ক্যাম্পাসে নেমে চক্কর দিল চারদিকে। এলএলবি বিভাগের ছাত্রী অন্তু, সেখানকার হেড হলেন শিক্ষিকা মনোয়ারা রহমান। জয় অনুমতি চাইল দরজার বাইরে দাঁড়িয়ে। আসবো ম্যাম? এসো। ম্যাম কিছু লিখছেন। জয় সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত, পরে বলল, বসতে বলবেন না ম্যাম? চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকিয়ে ইশারা করলেন ম্যাম। বসল জয়। কেন ডেকেছেন? নাস্তা এনেছেন ভালো কিছু? আপনার হাতের পাটিসাপটা খাই না কতদিন, ভেবেই খিদে লাগছে। পানি আছে ম্যাম? দুটো ঘুমের ওষুধ খাবো। আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার পর কাজ শুরু হতে দেরি হয়। এখন খেলে তবে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে পারবো। মনোয়ারা ধমক দিলেন, শ্যাট আপ, চুপ করে বসো। জয় ঠোঁটে আঙুল ঠেকালো। ওকে, কিন্তু শুধু চুপ করতে বললেই হতো। বসে তো আমি আছি। মনোয়ারা কটমটিয়ে তাকালেন। জয় হাতের পেপারওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলছে, ঠোঁটে বাচ্চাদের মতো দুষ্ট হাসি। মনোয়ারা দীর্ঘশ্বাস ফেললেন।